বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। গত কয়েকদিনে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। দেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়। আর এই সাক্ষাৎকারটি প্রকাশিত হবার পর থেকেই দেশের রাজনীতির মঞ্চে যেন এক শক্তিশালী ভূমিকম্প শুরু হয়েছে। কেউ হতবাক, কেউ ক্ষুব্ধ, কেউ বা খুব শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু পর্দার আড়ালে যা ঘটছে তা কোনো সাধারণ রাজনৈতিক বিতর্ক নয়। সচেতন মহলের মতে এটি একটি গভীর এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের জানালা খুলে দিয়েছে। এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীর বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন যখন প্রশ্ন করলেন, কেমন আছেন মহামান্য রাষ্ট্রপতি, উত্তরটি ছিল একেবারেই অভাবনীয়। শাহাবুদ্দিন চুপ্পু বললেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ বাক্য মনে হলেও এর ভেতরে যে রহস্য লুকিয়ে আছে তা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে গা শিউরে ওঠে। সপ্তাহখানেক ধরে ভালো আছেন মানে তার আগে তিনি ভালো ছিলেন না। কিন্তু কেন দেশের সর্বোচ্চ পদের একজন ব্যক্তি ভালো ছিলেন না এবং এখন কেন হঠাৎ ভালো হয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চিত্র। রাষ্ট্রপতি জানিয়েছেন গত ১.৫ বছর তিনি কার্যত বন্দী দশায় ছিলেন বঙ্গভবনে। তাকে নিয়ে কোনো আলোচনা ছিল না, অথচ তাকে সরিয়ে দেওয়ার জন্য চলেছে নানামুখী চক্রান্ত। তিনি দাবি করেছেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। কিন্তু তিনি নিজের অবস্থানে অবিচল ছিলেন বলে সেসব ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। রাষ্ট্রপতি যখন বলছেন অসাংবিধানিক উপায়ে তাকে সরানোর চেষ্টা হয়েছে, তখন তিনি পরোক্ষভাবে বর্তমান ডক্টর ইউনূস সরকারকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তিনি বলতে চাইছেন এই সরকার সংবিধান মানেনি। এখন প্রশ্ন হলো, যদি আমরা আওয়ামী আমলের সংবিধানকে মানদণ্ড ধরি তবে এই পরামর্শ পরিষদের অবস্থানই তো প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আর মজার বিষয় হলো, সেই পরামর্শ পরিষদের অনেক সদস্যই এখন বিএনপির ছায়া মন্ত্রিসভায় বা গুরুত্বপূর্ণ জায়গায় জায়গা পাচ্ছেন। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? একদিকে অভিযোগ করা হচ্ছে ইউনূস সরকার সংবিধান মানেনি, অন্যদিকে সেই সরকারের লোকজনকে নিয়েই বিএনপি এগোচ্ছে। আবার সেই একই বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে পদে টিকিয়ে রাখতে সাহায্য করছে। রাজনীতি যে কতটা জটিল আর স্ববিরোধী হতে পারে, এই একটি সাক্ষাৎকারই তার প্রমাণ। এখন আসা যাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই সাক্ষাৎকারটি কোথায় প্রকাশিত হয়েছে? বসুন্ধরা গ্রুপের মালিকানায় বসুন্ধরা কণ্ঠে। এই গ্রুপটি কোন জগতের শক্তি আর তাদের স্বার্থ কোথায় তা নতুন করে বলার কিছু নেই। তাহলে কালের কণ্ঠ এখন কার এজেন্ট হিসেবে কাজ করছে? এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা করা হচ্ছে। অনেকের মতে এই পুরো খেলায় বিএনপি হচ্ছে বলির পাঠা। হয়তো আপনি ভাবছেন এটি নিশ্চয়ই একটি সাধারণ সাক্ষাৎকার, কিন্তু না, এটি একটি সুপরিকল্পিত চাল। বিশ্লেষকদের মতে তারেক রহমানকে বেকায়দায় ফেলাই এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য। ভাবুন, একজন আওয়ামী ঘরানার রাষ্ট্রপতি যখন প্রকাশ্যে তারেক রহমানের প্রশংসা করেন, তখন জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধারা কি ভাববে? তারা ভাববে বিএনপি আসলে আওয়ামী লীগেরই আরেক সংস্করণ। তারা ভাববে শহীদদের রক্ত বৃথা গেছে এবং এই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে। ঠিক এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। এর ফলে জনগণের মধ্যে বিএনপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা ইতিমধ্যেই বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে। অনেকে তো বিএনপিকে মুনাফিক বলতেও দ্বিধা করছে না। আর এটাই ছিল এই সাক্ষাৎকারের আসল লক্ষ্য। এই গেমটির নেপথ্যে বিদেশি শক্তির হাত দেখছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এই সাক্ষাৎকারের প্রশ্নমালা থেকে শুরু করে উত্তর সবই আগে থেকে সাজানো ছিল। এটি একটি গভীর রাজনৈতিক ফাঁদ। প্রথমে প্রশংসা করে কাউকে আকাশে তোলা হয়, তারপর এক ঝটকায় মাটিতে আছাড় দেওয়া হয়। ভারত হয়তো তারেক রহমানকে একটি নির্দিষ্ট অবস্থানে দেখতে চায়, আবার তারাই হয়তো এমন চাল চলছে যাতে বিএনপির পতন তাদের হাত ধরেই ঘটে। এদিকে জুলাই বিপ্লবের পরিণতি নিয়ে যে আশঙ্কা তৈরি হচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। ইতিমধ্যেই এমন কিছু ঘটনা ঘটছে যা বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক। শেখ হাসিনা সরকারের বিচারের গতি ধীর হয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ পদে পুরনো ঘরানার লোকেদের ফিরে আসা, সব মিললে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: জুলাই বিপ্লব কি তবে ব্যর্থ হতে চলেছে? এই প্রশ্নটি এখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সেই কায়েম, হাসনাত বা সার্জিসদের ভবিষ্যৎ কি? বিপ্লব যদি সত্যিই ব্যর্থ হয়, তবে তাদের ওপর নেমে আসতে পারে চরম পরিণতি।
সময় কিন্তু ফুরিয়ে আসছে। রাষ্ট্রপতি ইশারায় বুঝিয়ে দিয়েছেন তিনি পূর্ণ মেয়াদে থাকতে চান। রাজনীতি যে কতটা নির্মম হতে পারে তার প্রমাণ পাওয়া যায় যখন দেখা যায় ১৪০০ শহীদের লাশের ওপর দিয়ে ক্ষমতার ভাগাভাগি চলছে। অভিযোগ উঠছে বিএনপির কাছে যেন আবেগ বা অনুভূতির চেয়ে ক্ষমতাই বড়। সমালোচকরা বলছেন আওয়ামী লীগের সাথে নিয়ে যদি ক্ষমতায় যাওয়া যায় তবে হয়তো তারা সেই পথই বেছে নেবে। খালেদা জিয়ার ওপর হওয়া বছরের পর বছর নির্যাতন কিংবা তারেক রহমানের নির্বাসন সবই কি ক্ষমতার মোহে ফিকে হয়ে যাচ্ছে? বাংলাদেশের জন্য এই মুহূর্তটি অত্যন্ত সংকটপূর্ণ। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি অশনি সংকেত। সামনে এক বড় বিপদ অপেক্ষা করছে, আর সেই বিপদে সবচেয়ে বেশি পড়বে বিএনপি নিজেই। কিন্তু তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এবং সেই তরুণ প্রজন্ম যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। এক সপ্তাহ যেতে না যেতেই ক্ষমতার রাজনীতির আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এই সাক্ষাৎকার সেই রহস্যের একটি বড় অধ্যায়। এখনও অনেক কিছু সামনে আসা বাকি। প্রস্তুত থাকুন, কারণ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অন্ধকার অধ্যায়টি হয়তো আমরা এখনও দেখিনি। বিপ্লবের চেতনা রক্ষা পাবে নাকি সবকিছু আবার পুরনো কক্ষপথে ফিরে যাবে তা সময়ই বলে দেবে।